গুড মর্নিং সবাইকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে তৃতীয় নম্বর অধ্যায়, বচনের বিরোধিতা। তো এই অধ্যায়টা আলোচনা করার আগে ওই বচন অধ্যায়ের কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখো, যেটা তোমাদের প্রত্যেককে জানতে হবে যে দেখো, আমরা বচনকে দুটো ভাগে ভাগ করেছে, তাই কি না? আমরা বচন অধ্যায়ে সেটা জেনে আসলাম যে বচনকে দু ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিরপেক্ষ বচন আর একটা সাপেক্ষ বচন। এই নিরপেক্ষ বচনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা এ বচন, ই বচন, আই বচন আর ও বচন। দেখো, এই ইংরেজি হরফের যে চারটা লেটারকে নেওয়া হয়েছে বচন আকারে, এই চারটা লেটার কোথার থেকে আসছে? তাই তো, এটা তো একটা কোশ্চেন থেকেই যায় যে এই চারটা লেটারকেই কেন বচন আকারে স্বীকার করেছেন। বা আমরা যদি ইংরেজির ভায়েল অনুযায়ী দেখি, তাহলে দেখো ভায়েল 5টা, তার মধ্যে এই চারটাকেই কেন বচন আকারে স্বীকার করা হয়েছে। তো এই বিষয়টা অবশ্যই আমাদের জানা দরকার, তাই না? বা অনেক ছাত্রছাত্রীর মনে তোমাদের কোশ্চেন থেকেই থাকে বা থেকেই যায় যে শুধুমাত্র চারটা ভায়েলকেই কেন বচন আকারে স্বীকার করা হয়েছে, ইউ নামক ভায়েলটাকে কেন করা হয়নি। তো দেখো, এই চারটা যে লেটার আছে, এই চারটা লেটার দুটি ল্যাটিন শব্দ থেকে এসছে। প্রথম যেটা ল্যাটিন শব্দ সেটাকে বলে অ্যাফার্মো। অ্যাফার্মো কথার অর্থ হচ্ছে আমি স্বীকার করি। এই আমি স্বীকার করি কথাটা সদর্থক বচন বলা হয়, যেটা এ বচন আর আই বচনকে আমরা বলে থাকি, তাই না? কারণ গুণ ও পরিমাণ করার সময় আমরা সদর্থক আর নয়ার্থক বিষয় সম্পর্কে জানলাম, তাই না? তাহলে অ্যাফার্মো একটা শব্দ, আর একটা শব্দ যেটা সেটা হচ্ছে নেগো। এই নেগোটার কথার অর্থ হচ্ছে নয়ার্থক বচন, একটা হচ্ছে ই বচন বা ও বচন। এই দুটি ল্যাটিন শব্দ থেকে এই চারটা বচনের উৎপত্তি হয়েছে। তো অবশ্যই এই কথাগুলো তোমরা মনে রাখবে, আর স্কুলে হয়তো তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আর এটা তোমাদের জানার অবশ্যই দরকার যে শুধুমাত্র এই চারটা লেটারকেই কেন বচন আকারে স্বীকার করা হয়েছে। তো বলে দিলাম দুটো ল্যাটিন শব্দ থেকে এসছে, তাই কি না? একটা হচ্ছে অ্যাফার্মো আর একটা হচ্ছে নেগো। অ্যাফার্মো কথার অর্থ হচ্ছে আমি স্বীকার করি, যেটাকে বলে সদর্থক বচন, একটা এ বচন আর আই বচন। আর একটা হচ্ছে নেগো, যেটাকে বলে নেগেশন, তাই কি না? একটা ই বচন আর ও বচন থেকে এসছে। তো এই কথাটা মনে রাখলেই হবে। তো দেখো, চারটা বচন কখন কিভাবে গুণ পরিমাণের দিক দিয়ে আমরা দেখলাম, ব্যাপ্য অব্যাপ্যর দিক দিয়ে দেখলাম, তাই কি না? সেই আলোচনা সাপেক্ষে এর আগের বচনে। তো আজকে যেটা যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে একটা চতুষ্কোণের মাধ্যমে বচনের বিরোধিতা। মানে তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে কোন বচনটা কার সঙ্গে কোন দিক দিয়ে পার্থক্য দেখা দিচ্ছে, তাই না? তো আজকে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং টপিক, তোমরা দেখো একবারে বুঝে যাবে, খুব তোমাদের বেশি পড়তেও হবে না। যারা একবার এই ভিডিওটা দেখবে এমনিতেই তোমাদের এই অধ্যায়টা মনে থেকে যাবে। তো দেখো, যেটা আলোচনা করব সেটা হচ্ছে বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা তৃতীয় নম্বর অধ্যায়। তো এরকম একটা ছক তোমরা খাতার মধ্যে অবশ্যই এঁকে নেবে, যেহেতু বচনের গুণ পরিমাণগুলোকে কোন দিক দিয়ে কার কোন বচনের সঙ্গে পার্থক্য আছে সেটা নিয়ে এখানে আলোচনা করেছেন। তো দেখো, এ বচন আর ই বচন, আই বচন আর ও বচন, চারটা বচন চারদিকে লিখে নিলাম। এবার দেখো, এ বচন আর ই বচনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক রয়েছে? তো দেখে নাও, বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা হবে অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত অধীন বিপরীত বিরোধিতা, এটা হবে অসম বিরোধিতা। এটা অসমবিরোধিতা।
এটা হয়ে যাবে বিরুদ্ধ বিরোধিতা। ব্যাস, দেখো এই তোমাদের ছক, যেটা তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে তোমাদের কোশ্চিনস হয়। যদি পরীক্ষার কোনো কোশ্চিনস হয় তাহলে এখান থেকেই, এই ছক থেকেই দুটো কোশ্চিনস থাকবে। তো দেখো, এই বিরোধিতা, বচনের বিরোধিতা অধ্যায়ে আলোচনা করতে গিয়ে প্রথমে আমাদের জানতে হবে যে বচনের বিরোধিতা কাকে বলে, তাই না? সংজ্ঞাটা বলার সময় বলবে যে একই উদ্দেশ্য এবং একই বিধেয়যুক্ত, একই উদ্দেশ্য এবং একই বিধেয়যুক্ত দুটি বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে কিংবা পরিমাণের পার্থক্য থাকে, অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, এবং দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, তাকেই বলে বচনের বিরোধিতা। বাস, এইভাবে তোমরা সংজ্ঞাটা মনে রাখলেই হয়ে যাবে। তো দেখো, বচনের বিরোধিতা কে আবার চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিপরীত বিরোধিতা, একটা হচ্ছে অসম বিরোধিতা, একটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। তাহলে বচনের বিরোধিতা সম্পর্কে জানলাম। বচনের বিরোধিতাকে কয় ভাগে ভাগ করা হয়? চার ভাগে। একটা হচ্ছে বিপরীত, একটা হচ্ছে অধীন বিপরীত, একটা হচ্ছে অসম বিরোধিতা, আর একটা বিরুদ্ধ বিরোধিতা। এবারে দেখো, এই চারটা বিরোধিতাকে কিভাবে গুণ ও পরিমাণের দিক দিয়ে পার্থক্য করেছেন। তো দেখো, এইভাবে একটা ছকের মধ্যে বিরোধিতাগুলোকে তুলে ধরেছেন। তো এ বচন হবে আর ই বচন, এ বচন আর ই বচনের মধ্যে কিসের পার্থক্য দেখা দিচ্ছে? বিপরীত বিরোধিতা, তাই না? আবার দেখো, আই বচন আর ও বচন, এই আই বচন আর ও বচনের মধ্যে কোন বচনের পার্থক্য দেখা দিচ্ছে বা কোন বচনের সম্বন্ধ আছে? এটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। এ বচন আর ই বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ দেখা যায়। আবার আই বচন আর ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ দেখা যায়। আবার দেখো, এ বচন আর আই বচনের মধ্যে অসম বিরোধিতা, সেম এদিকে ই বচন আর ও বচনের মধ্যেও অসম বিরোধিতার সম্পর্ক দেখা দিচ্ছে। আবার দেখো, এ বচন আর ও বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক দেখা যায়। আবার ই বচন আর আই বচনের মধ্যেও বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক দেখা যায়। তো চলো, এই চারটা বিরোধিতার সংজ্ঞাগুলো আগে জেনে নিই। তো দেখো, বিপরীত বিরোধিতা কাকে বলে? তো এখানে বলবে যে একই উদ্দেশ্য এবং একই বিধেয়যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে, যেহেতু এ বচন আর ই বচন, এই দুটো বচন হচ্ছে সামান্য বচন, দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণ সংক্রান্ত পার্থক্য দেখা যায়, ই সংক্রান্ত গুণ সংক্রান্ত পার্থক্য দেখা যায়, এবং সেই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা গড়ে উঠবে, তাকেই বলবো বিপরীত বিরোধিতা। তাহলে ক্লিয়ার হয়ে গেল সংজ্ঞাটা। যেমন সকল মানুষ হয় মরণশীল জীব, ওর নিচে ই বচনে করবো কোনো মানুষ নয় মরণশীল জীব। এবারে চলে আসবো অধীন বিপরীত বিরোধিতার সংজ্ঞাটাতে। এখানেও সেম একইভাবে বলবো, যেহেতু এই দুটো বচন সামান্য বচন, আর আই বচন আর ও বচন কি বচন? বিশেষ বচন। এই দুটোর সংজ্ঞাটা অনেকটাই একই হবে। এর সংজ্ঞাটাও হবে যে একই উদ্দেশ্য এবং একই বিধেয়যুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে, এখানে গেল সামান্য বচন, এখানে হবে বিশেষ বচন, দুটি বিশেষ বচনের মধ্যে যদি গুণের পার্থক্য দেখা যায় এবং সেই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে, তাকেই বলবো অধীন বিপরীত বিরোধিতা। তাহলে দুটোরই সংজ্ঞাটা একই হলো। এখানে শুধু সামান্য বচনের গুণের পার্থক্য, এখানে হবে বিশেষ বচনের গুণের পার্থক্য। এই কথাটা তোমরা মনে রাখবে। এবারে চলে আসো অসম বিরোধিতা। এ আর আই বচন অসম বিরোধিতা, ই আর ও বচন অসম বিরোধিতা। তো এর সংজ্ঞাটা তোমরা কিভাবে বলবে? দেখো, এখানে বলবে যে একই উদ্দেশ্য এবং একই বিধেয়যুক্ত
দুটি কি বচন? সামান্য বচন। এবং দুটি এটা হবে দুটি সদর্থক বচন এবং এখানে হবে দুটি নয়ার্থক বচন। একই উদ্দেশ্য এবং একই বিধেয়যুক্ত দুটি সদর্থক বচন এবং দুটি নয়ার্থক বচনের মধ্যে যদি পরিমাণের পার্থক্যটা দেখা যায় এবং সেই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে তাকেই বলবো আমরা অসম বিরোধিতা। তাহলে বোঝা গেল সংজ্ঞাটা কি বললাম? তো আরেকবার শুনে নাও। এখানে বলবো যে একই উদ্দেশ্য এবং একই বিধেয়যুক্ত দুটি সদর্থক বচন, এ বচন আর আই বচন সদর্থক বচন, এবং দুটি নয়ার্থক বচন, ই বচন আর ও বচন, দুটি নয়ার্থক বচনের মধ্যে যদি পরিমাণের পার্থক্য দেখা যায় এবং সেই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা গড়ে উঠবে তাকেই বলবো আমরা অসম বিরোধিতা। এটা লিখে তোমরা ই বচন আর আই বচন, এ বচন আর আই বচনের একটা এক্সাম্পল দিয়ে দিবে, ই বচন আর ও বচনের এক্সাম্পল দিয়ে দিবে। যদি তোমাদের সংজ্ঞা আসে তাহলে তোমাদেরকে এক্সাম্পলটা অবশ্যই বসাতে হবে। হ্যাঁ, এবার দেখে নাও যে বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে। এখানে বলবো যে একই উদ্দেশ্য এবং একই বিধেয়যুক্ত দুটি বচনের মধ্যে গুণ সংক্রান্ত পার্থক্য কিংবা পরিমাণ সংক্রান্ত পার্থক্য দেখা যায় এবং সেই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা গড়ে উঠবে তাকেই বলবো আমরা বিরুদ্ধ বিরোধিতা। বাস এইভাবে সংজ্ঞাগুলো তোমরা যদি মনে রাখতে পারো আই থিঙ্ক তোমাদের কোথাও প্রবলেম হবে না। আর আশা করি ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে তোমাদের সংজ্ঞাগুলো এমনিতেই মনে থেকে যাবে। তো দেখো তাহলে এখানে কি বললাম যে বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, যে একই উদ্দেশ্য এবং একই বিধেয়যুক্ত দুটি বচনের মধ্যে গুণের পার্থক্য কিংবা পরিমাণের পার্থক্য যদি দেখা যায় এবং সেই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে তাকেই বলবো আমরা বিরুদ্ধ বিরোধিতা। তাহলে মনে থাকবে তোমাদের প্রত্যেকেরই। এইভাবে সংজ্ঞাগুলো যদি মনে রাখতে পারো তাহলে এই অধ্যায়টার তোমাদের কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, শর্ট ট্রিকের তবুও এগুলোকে মনে রাখার আমি একটা ট্রিক তোমাদের লিখিয়ে দিচ্ছি, পারলে তোমরা ওটা খাতায় লিখে নাও। আর এইভাবে জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। তো দেখো এখানে কি বলেছে যে সামান্য বচনের মধ্যে বিপরীত বিরোধিতা আমরা কি বলবো? বিপরীত বিরোধিতা। তাহলে বিপরীত বিরোধিতা কাকে বলে? দেখো এ বচন আর ই বচন, তাই কি না, সামান্য বচনের মধ্যে সামান্য বচনের গুণের পার্থক্য, তাই কি না? তাহলে এখানে কি বলছে যে এ বচন আর ই বচনের দুটি সামান্য বচনের মধ্যে কিসের পার্থক্য? গুণের পার্থক্য থাকে, তাই কি না? তারপরে চলে আসো অধীন বিপরীত বিরোধিতা। তাহলে অধীন বিপরীত বিরোধিতাটা কি করে মনে রাখবো? এখানেও দেখো আই বচন আর ও বচনের মধ্যে, আই বচন আর ও বচন বিশেষ বচনের মধ্যে, বিশেষ বচনে কিসের পার্থক্য? এখানেও গুণের পার্থক্য, গুণের পার্থক্য, তাই না? তাহলে এইভাবে যদি তোমরা বিষয়টাকে মনে রাখো তাহলে সংজ্ঞাগুলো খুব সহজেই তোমরা করতে পারবে। এবার দেখো এখানে কি বলছে? অসম বিরোধিতা। অসম বিরোধিতা, অসম বিরোধিতা কিভাবে মনে রাখবে? দেখো এ বচন আই বচন কোন বচন? সদর্থক বচন, সদর্থক বচন, এবং ই বচন আর ও বচন কি বচন? নয়ার্থক বচন। তাহলে দেখো দুটি সদর্থক বচন এবং দুটি নয়ার্থক বচনের মধ্যে কিসের পার্থক্য? পরিমাণের পার্থক্য।
পরিমাণের পার্থক্য। এবারে চলে আসো বিরুদ্ধ বিরোধিতা। দেখো বিরুদ্ধ বিরোধিতা কি বলছে, যে একই উদ্দেশ্য এবং একই বিধেয় যুক্ত দুটি বচনের মধ্যে কিসের পার্থক্য, গুণের পার্থক্য এবং পরিমাণের পার্থক্য। পার্থক্য কি থাকে, বাস এই শিডিউলটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে সংজ্ঞাগুলোকে খুব সহজেই করে নিতে পারবে। দেখো এখানে বলেছে যে বিপরীত বিরোধিতা দুটি সামান্য বচনের মধ্যে গুণের পার্থক্য দেখা যায়। তারপরে বলছে অধীন বিপরীত বিরোধিতা দুটি বিশেষ বচনের মধ্যে গুণের পার্থক্য দেখা যায়, তাই কি না। আবার অসম বিরোধিতা দেখো দুটি সদর্থক বচন এবং দুটি নয়ার্থক বচনের মধ্যে পরিমাণের পার্থক্য দেখা যায়, তাই কি না, বা পরিমাণের পার্থক্য যদি থাকে। তারপরে বলছে বিরুদ্ধ বিরোধিতা দুটি বচনের মধ্যে গুণের এবং পরিমাণের পার্থক্য থাকে। বাস পরীক্ষা যদি আসে তোমাদের যে বিপরীত বিরোধিতা কিসের পার্থক্য দেখা যায়, তাই না, বিপরীত বিরোধিতা কিসের পার্থক্য দেখা যাবে, গুণের পার্থক্য দেখা যায়। অধীন বিপরীত বিরোধিতার মধ্যে কিসের পার্থক্য দেখা যায়, গুণের পার্থক্য দেখা যায়। অসম বিরোধিতার মধ্যে কিসের পার্থক্য দেখা যায়, এখানে পরিমাণের পার্থক্য দেখা যায়। আবার বিরুদ্ধ বিরোধিতা কিসের পার্থক্য দেখা যায়, এখানে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য দেখা যায়। বাস তোমাদের যদি এসিকিউ বা এমসিকিউ এর কোশ্চেন থাকে তাহলে তোমরা এখান থেকেই সলভ করে নিতে পারবে। আর দেখো এই অধ্যায় থেকে যে বিষয়গুলো নিয়ে পরীক্ষায় আসে সেই কোশ্চেনগুলো এখানে বলবে যে দুটি সামান্য বচনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক রয়েছে, বলবে এখানে দুটি সামান্য বচনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক দেখা যায়, তাহলে বিপরীত বিরোধিতা, তাই কি না। এখানে বলবে যে দুটি বিশেষ বচনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক দেখা যায়, তাহলে এটা অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক দেখা যায়, তাই না। যদি এখানে বলে যে এ বচন আর আই বচনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক দেখা যায়, তাহলে হবে অসম বিরোধিতার সম্পর্ক, তাই তো। বা যদি এখানে বলে যে দুটি সদর্থক বচনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক দেখা যায়, তাহলে সদর্থক বচন হলেও অসম বিরোধিতা হবে। যদি এখানে বলে যে দুটি নয়ার্থক বচনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক দেখা যায়, তাহলে এখানে হবে অসম বিরোধিতা। বা কোশ্চেনটা যদি ঘুরিয়ে আসে যে দুটি নয়ার্থক বচনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক দেখা যায়, তাহলে হবে অসম বিরোধিতা। হ্যাঁ, আবার যদি বলে যে এ বচন আর ও বচনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক দেখা যায়, তাহলে হবে বিরুদ্ধ বিরোধিতা। বা এইভাবে যদি বলে যে ই বচন এবং আই বচনের মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক দেখা যায়, তাও হবে বিরুদ্ধ বিরোধিতা। বুঝতে পারলে তো। বা অনেক সময় কোশ্চিন হয় যে বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে দেখা যায়, তাহলে এখানে জানা হলো যে বিপরীত বিরোধিতা এ বচন এবং ই বচনের মধ্যে দেখা যায়, তাই তো। অধীন বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে দেখা যায়, একটা হচ্ছে আই বচন আর ও বচনের মধ্যে দেখা যায়। এবারে কোশ্চেন হলো যদি বলে যে বিরুদ্ধ বিরোধিতা কোন কোন বচনের মধ্যে দেখা যায়, তাহলে কিন্তু আমাকে চারটা বচনই লিখতে হবে। এখানে বলতে হবে যে বিরুদ্ধ বিরোধিতা দেখা যায় এ বচন এবং ও বচন স্ল্যাশ আবার ই বচন এবং আই বচনের মধ্যে দেখা যায়। হ্যাঁ, যদি আবার বলে যে অসম বিরোধিতা কোন কোন বচনের মধ্যে দেখা যায়, তাহলে সেম এভাবেই লিখবো। অসম বিরোধিতা দেখা যায় এ বচন এবং আই বচনের মধ্যে স্ল্যাশ ই বচন এবং ও বচনের মধ্যে, ই আর ও বচনের মধ্যে। বাস এই চারটা কথা এইভাবে ঘুরিয়ে লিখতে হবে তোমাদের। আর কোশ্চিন হলে এখান থেকেই আসবে, এইভাবেই আসবে। এই শিডিউলটাকে তোমরা এই চারটাকে মনে রাখবে। এই শিডিউলটাকে তোমাদের মনে রাখতে হবে। আর যেটা মনে রাখতে হবে যে কোন বচনটা কোন বিরোধিতার সঙ্গে সম্পর্ক রয়েছে। এর বাইরে তোমাদের এখান থেকে অন্তত পক্ষে কোশ্চিন হবে না।
যত ধরনের কোশ্চেন্স তোমাদের এখান থেকেই হবে, আর এইভাবেই হবে, যেভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম আর যেভাবে কোশ্চেন্সগুলো তোমাদের প্রত্যেকটা ধরে ধরে বোঝালাম। তাও যদি এই অধ্যায় থেকে তোমাদের অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। চলো, বিরোধিতা অধ্যায়ের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে বিরোধানুমান। এর পরের দিন এই অধ্যায়টা নিয়ে, এই টপিকটা নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। চলো তাহলে।